জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। শেখ হাসিনার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, নড়বড় হয়ে যাচ্ছে ক্ষমতার সিংহাসন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব ফের খালেদা জিয়া হাসপাতালে ভর্তি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ নির্বাচনের পর দ্রুত গঠিত মন্ত্রিসভায় অনেক চমক থাকলেও সবচেয়ে বড় চমক অর্থ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এই চমক পূর্ব পশ্চিমের টানাপোড়েনে পড়া বাংলাদেশকে কতটা আশার আলো দেখাচ্ছে। বিএনপি ও তাদের সমমনা বিরোধী দলগুলোর বয়কট করা নির্বাচনে 222টি আসন জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এমনকি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে লড়াই করে জিতে আসা 62 জন স্বতন্ত্র প্রার্থীদেরও বেশিরভাগই বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ নেতা। এছাড়া 11টি আসনে জেতা জাতীয় পার্টিও 26টি আসনে প্রার্থী দিয়েছিল আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে। নতুন সংসদে জনগণের ইচ্ছার কতটা প্রতিফলন হয়েছে এ নিয়ে রয়েছে সমালোচনা। নির্বাচন কমিশন 41.8% ভোটার উপস্থিতির কথা বললেও এ নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলেছেন। নির্বাচনের ফল প্রকাশের পরপরই বিভিন্ন দেশের পক্ষ থেকে আসতে শুরু করে বার্তা। সেই বার্তাতেও রয়েছে স্পষ্ট বিভাজন। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, এমনকি জাতিসংঘ এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থার পক্ষ থেকেও নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কঠোর বার্তা এসেছে। অন্যদিকে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, জাপান, ইন্দোনেশিয়া, কাতার সহ বেশ কিছু দেশ টানা চতুর্থবারের মতো নির্বাচনে জেতায় শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। নতুন মন্ত্রিপরিষদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর হাসান মাহমুদকে, যিনি এর আগে সরকারে ছিলেন তথ্যমন্ত্রী। তারও আগে সরকারের শুরুতে 6 মাসের জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পরে বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন। অন্যদিকে বর্তমান সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া আবুল হাসান মাহমুদ আলীও 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক মেরুকরণে বাংলাদেশের অবস্থান কোথায় যেতে পারে। পোশাক রপ্তানি এবং রেমিটেন্সের উপর ব্যাপকভাবে নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি কী ধরনের ঝুঁকি পড়তে পারে। অর্থ, বাণিজ্য ও কূটনৈতিক সংকট নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দুই খাত বাংলাদেশের ক্ষেত্রে গভীরভাবে পরস্পর সম্পর্কিত। বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপ। এর মধ্যে রানা প্লাজা ধ্বংসের পর থেকে যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত রপ্তানির সুবিধা জিএসপি না পেলেও জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় থাকার কারণে ইউরোপের বাজারে এই সুবিধা কাজে লাগিয়ে রপ্তানি বাড়িয়েছে বাংলাদেশ। তবে জিএসপি সুবিধাপ্রাপ্ত দেশগুলো শ্রম অধিকার, মানবাধিকার, বাক স্বাধীনতার মতো ইস্যুগুলোকে নিয়মিত পর্যবেক্ষণ করে ইউরোপীয় ইউনিয়ন। গত বছরের শেষ দিকে প্রকাশিত সর্বশেষ মূল্যায়ন প্রতিবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রাসেলস। মানবাধিকার ও শ্রম অধিকারের ভয়াবহ লঙ্ঘনের ক্ষেত্রে যে জিএসপি সুবিধা তুলে দেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র গত বছরের শেষ দিকে শ্রম অধিকার লঙ্ঘনকারী দেশগুলোর উপর বাণিজ্য নিষেধাজ্ঞা সহ নানা ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে, যা নিয়ে উদ্বেগ আছে বাংলাদেশের অনেক রপ্তানিকারক ও অর্থনীতিবিদদের মধ্যে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যে বিবৃতি দিয়েছে তাতে কি এই আশঙ্কা আরও বাড়তে পারে। বাংলাদেশে বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন অবশ্য এখনও ততটা শঙ্কার কারণ দেখছেন না। ডিডব্লিউকে তিনি বলেন, মানবাধিকার, শ্রম অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের ইদানিংকার যে বিবৃতি বা মার্কিন প্রেসিডেন্ট যে শ্রমনীতি ঘোষণা করেছে সেগুলো অ্যাকশনে যাবে কিনা তা কতদূর যাবে তা এখনও পরিষ্কার নয়। নির্বাচনের পরে তাদের যে বক্তব্য আমরা শুনেছি সেখানে তারা হতাশার কথা বলেছে। নির্বাচন যেভাবে হয়েছে তা নিয়ে, কিন্তু এর ভিত্তিতে বাণিজ্যিক কোনো ব্যবস্থা নেওয়া হবে এমন ইঙ্গিত কোথাও দেওয়া হয়নি। তবে শ্রম অধিকার ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছ থেকে চাপ আগের মতো অব্যাহত থাকবে বলেই মনে করছে এই অর্থনীতিবিদ। ডিডব্লিউকে তিনি বলেন, মানবাধিকার ও শ্রম অধিকারের যেসব কথা বলা হচ্ছে সেগুলো তো নতুন কথা নয়। আমার যেটা মনে হয়েছে তারা বলেছে এই বিষয়ে আগামী দিনে কাজ করবে বাংলাদেশ সরকারের সাথে।
আমার মনে হয় না এখনই কিছু ঘটবে। অদূর ভবিষ্যতে কোনো পলিসির পরিবর্তন ঘটবে বলে আমার মনে হয় না। আলাপ আলোচনা হবে হয়তো। বাংলাদেশ সরকারও জানিয়েছে তারা মধ্যম মেয়াদে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে 2026 সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উত্তরণ ঘটার কথা রয়েছে। নিয়ম অনুযায়ী এই 3 বছর পর ইউরোপের বাজারে বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা হারাবে বাংলাদেশ, তবে তা অব্যাহত থাকতে পারে যদি বাংলাদেশ জিএসপি প্লাস নামে ইউরোপের আরেকটি ব্যবস্থার জন্য বিবেচিত হয়। এই জন্য বাংলাদেশকে শ্রম, মানবাধিকার, বাক স্বাধীনতার কিছু শর্ত পূরণ ও মানদণ্ড অর্জন করতে হবে। শেষ পর্যন্ত তা সম্ভব না হলে সরকারের প্রতি বিকল্প পরামর্শ ডক্টর জাহিদ হোসেনের। ডয়চে ভেলেকে তিনি বলেন, এলডিসি ভিত্তিক যে সুবিধাগুলো ভিন্ন পথে গিয়েও পুনর্বহাল করা যেতে পারে, যেমন মুক্ত বাণিজ্য চুক্তি বা কোনো অর্থনৈতিক জোটে ঢুকতে পারলে ওই জোটের বাজারগুলো বাংলাদেশে সহজে ধরা দিতে পারে। চীন এবং ভারতের এই অঞ্চল পরস্পরের প্রতিদ্বন্দ্বী হলেও বাংলাদেশ নির্বাচন ইস্যুতে দুই দেশের সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে 7 জানুয়ারি নির্বাচনকে তারা মুক্ত ও অবাধ বলে মনে করে না। নির্বাচনের আগে থেকে মানবাধিকার ইস্যুতে ভিসা নিষেধাজ্ঞা থেকে শুরু করে নতুন নতুন শ্রমনীতি সহ নানা ধরনের চাপ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। নানা পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে নির্বাচনকে গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতিকে কেন্দ্র করে আসতে পারে আরও নিষেধাজ্ঞা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের নানা পর্যায়ে নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রকে চাপ তোয়াক্কা না করার কথা বলে এসেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নবনির্বাচিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 13 জানুয়ারি সাংবাদিকদের বলেন, এই সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে সেজন্য তারা অর্থাৎ বিরোধী দল তাদের বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। তবে আমাদের প্রধানমন্ত্রী কোনো ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামান না। নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদও দায়িত্ব নেওয়ার আগে তথ্যমন্ত্রী থাকা অবস্থায় এই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে। মন্ত্রিসভায় নতুন দায়িত্ব পাওয়ার দুদিন আগে 9 জানুয়ারি বলেছিলেন, বিশ্ব প্রেক্ষাপটে আমরা সব সময় দেখে এসেছি চীন রাশিয়া যা বলে যুক্তরাষ্ট্র তার উল্টোটা বলে। অবশ্য পশ্চিমাদের উপর রপ্তানি নির্ভরতার প্রসঙ্গটি উঠেছে তার বক্তব্যে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার 12 জানুয়ারি বলেছে, চ্যালেঞ্জ মোকাবেলা করেও আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করব, পূর্ব পশ্চিমের সাথে সবার সাথে সম্পর্কের আরও উন্নয়ন ঘটাবো। 1 মাসের ব্যবধানে আবারও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ.জে.এম জাহিদ হোসেন রাত 9:30টায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে আনা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে উনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়েছে। ওনার কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষা চলছে। রাতেই মেডিকেল বোর্ড বসে চিকিৎসার পরবর্তী বিষয়গুলো ঠিক করবে। গুলশানের বাসা ফিরোজা থেকে বুধবার সন্ধ্যা 7টার দিকে এবারকেয়ার হাসপাতালে আসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালে নেওয়ার পর তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।